এক দুই তিন চার করে সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় 11 বছর আগে 2014 সালে ইউক্রেনের রাশিয়াপন্থী সরকারের পতনের পর রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের অভ্যন্তরে উপদ্বীপ ক্রিমিয়া দখল নিয়েছিল। প্রথমে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন ছিল, সংঘাতে গিয়েছিল তারা, কিন্তু তারপর ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া পন্থীরা সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি করলো, যা শেষমেশ এক লাগাতার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এক বিধ্বস্ত পরিস্থিতিতে রূপান্তরিত হলো। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। অভিকের সঙ্গে রয়েছে আমি শাহানা, এবং অভিক যেমনটা বলছিল সেই সূত্র ধরেই যদি আমি বলি, 24শে ফেব্রুয়ারি 2022 সেই দিনটা থেকে আমরা দেখেছিলাম রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। তারপর বহু বিষয় আমরা দেখেছি, পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে এবং দুই দেশের যুদ্ধতে কিন্তু দাড়ি টানা সম্ভব হয়নি। এবং এখান থেকে এই বিষয়ে উঠছে নানা প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। রাশিয়াকে কি তাহলে এক প্রকার থামাতে ব্যর্থ আমেরিকা? ট্রাম্পের অনুরোধকে উপেক্ষা করেই ইউক্রেনে হামলা পুতিনের। ফের একবার রাশিয়ার আক্রমণে নাস্তানাবুদ ইউক্রেন, জেলেনস্কির দেশে ড্রোন মিসাইল হামলা, ভারত পাক যুদ্ধে ধ্বংস একাধিক বিমান ঘাঁটি, ধ্বংস হয় নূর এয়ারবেস। আর এই নূর এয়ারবেসে কি মজুদ ছিল মার্কিন অস্ত্র? এই প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্ত মার্কিন অস্ত্র বিমান, আর যার কারণেই কি তড়িঘড়ি ভারত পাক যুদ্ধ থামাতে মরিয়া ছিল আমেরিকা। যদিও ভারত স্পষ্ট করেছিল পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি থেকে সিদ্ধান্ত নিয়েছিল, নিজেদের ক্ষতি সামলাতেই কি পাকিস্তানকে ঢাল করেছিল আমেরিকা। একেবারেই এই সমস্ত প্রশ্নগুলো উঠছে এবং ভারত পাক যুদ্ধ থামলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প। ইউক্রেনের পরাজয়কে আমেরিকার পরাজয় বলে ধারণা অনেকের, অর্থাৎ অনেকগুলো বিষয় উঠছে। একদিকে যেমন আমরা দেখলাম ভারত পাক সেই যুদ্ধবিরতি থাকলেও রাশিয়া ইউক্রেনের কিন্তু যুদ্ধবিরতি দেখা গেল না। তাহলে কি এবারে সরাসরি যুদ্ধের ময়দানে এবারে দেখা যাবে আমেরিকাকে? তাহলে কি সেই পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে? আর এই পরিস্থিতি অভিক যদি তৈরি হয়, তাহলে কি আমরা আরো একটা বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করতে চলেছি? মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন, তার কারণ বিশ্বের প্রথম শক্তিশালী দেশ আমেরিকা নূর এয়ারবেসে ভারত পেহেলগাম হামলার প্রত্যাঘাত করায় যে খবর, নূর এয়ারবেসে আমেরিকার অস্ত্র বিমান মজুদ থাকার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই ভারত পাক যুদ্ধ থামানোর চেষ্টা করেছিল। কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে ব্যর্থ আমেরিকা। আমরা জানি, দেখেছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনের রাষ্ট্রপ্রধান জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু সেখানে কোনো সদুত্তর পাননি। এবং গত কয়েকদিন আগেই, 5 দিন আগে 1 জুন যেভাবে ইউক্রেন রাশিয়ায় হামলা চালিয়েছে, তার পাল্টা পরপর 2, 3, 4, 5 পাল্টা প্রত্যাঘাত করেছে গত 5 দিন ধরে রাশিয়া। এই যুদ্ধের আবহে এবার আমেরিকা নিজেদের ভাবমূর্তি, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিশ্বের প্রথম শক্তিশালী দেশ, এই তৃতীয় শক্তিশালী দেশ রাশিয়া এবং 22তম শক্তিশালী দেশ ইউক্রেন, তাদের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হবে প্রশ্ন জোরালো হচ্ছে। একেবারেই তাই। এবং এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন উঠছে। দেখো অভিক, আমরা জানি ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে এককালে ট্রাম্পের পরম বন্ধু, টেসলার অধিকর্তা, এবং তার সঙ্গে কিন্তু এখন কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি সম্পর্কে বন্ধুত্বে ফাটল এসে গেছে রীতিমতো। এবং তাই সেই পরিস্থিতিতে যেই প্রসঙ্গ আমরা তুলে ধরলাম, এই পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে, বা এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন, তার অবস্থানই বা কি হতে চলেছে, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে। একেবারে আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, এবং যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের 2000 কিলোমিটারের বেশি সীমান্তবর্তী এলাকা, যেখানে বারবার বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র কিয়েভ বা ক্রেমলিন বা মস্কো নয়, নজরে থাকছে ইউক্রেনের বিভিন্ন শহর। পাল্টে ইউক্রেন রাশিয়া যেভাবে 1 জুন হামলা চালিয়েছিল, এমতো অবস্থায় রাশিয়া সীমান্তবর্তী দেশ, আমেরিকা 2 মহাদেশ হলেও তাদের সীমান্তবর্তী এলাকা কিন্তু 8000 কিলোমিটার দূরে ইউক্রেন, সেই ইউক্রেনকে কোনোভাবেই সামলাতে পারেনি আমেরিকা। তাই আমেরিকা এবার সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করবে। আমরা এই নিয়ে বোঝার চেষ্টা করব। শাহানা এই মুহূর্তে আমাদের সঙ্গে এই পরিস্থিতির দিকে লাগাতার নজর রেখেছেন, তার কারণ 2022-এর 24শে ফেব্রুয়ারি যে কথা শাহানা বলল, তখন থেকে লাগাতার এই যুদ্ধ বিরতির পরিস্থিতি তৈরি হয়নি। সেখান থেকে শুভাশিস বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিসবাবু স্বাগত। ভারত পাকিস্তান পেহেলগাম হামলার প্রত্যাঘাত, ভারতীয়দের পাল্টা যে শোক সংকল্পে পরিণত হয়েছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যে পরিস্থিতি তৈরি করছে, এখানে তো বিশ্বের অন্যান্য দেশ উদ্বেগের জায়গায় চলে যাচ্ছে। শুভাশিসবাবু দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এখানে যুদ্ধ মানে কিন্তু আমরা টেরিটোরিয়াল ওয়ার হিসাবে ধরছি, বাট এটা টেরিটোরিয়াল ওয়ার থেকে একটু সরিয়ে নিন নিজের মস্তিষ্কটা এবং ভাবনার চেষ্টা করুন ইকোনমিক শিফটের যে পসিবিলিটি বা প্রবাবিলিটি তৈরি হচ্ছে, সেটাকে কি করে দুটো দেশ বা দুটো সুপার পাওয়ার কাউন্টার করার চেষ্টা করছে। তার মধ্যে সর্বপ্রথম যার কথা মেনশন করতে হয় সেটা হলো আমেরিকা।
আমেরিকা ভীষণভাবে বুঝতে পেরেছে যে তাদের যে ইন্টেনশন ছিল ইন পেনিট্রেটিং এশিয়ান পলিটিক্স, স্পেশালি বাংলাদেশ, যাতে করে তারা এশিয়ান করিডোর, ইকোনমিক করিডোরটাকে দখল করতে পারবে, সেই জায়গায় ভীষণভাবে বাঁধ সেধেছে ইন্ডিয়া এবং ভীষণভাবে কোথাও গিয়ে তাই জন্য আমেরিকা এবং চায়নার রিলেশনশিপেও বাঁধ সাধা হয়েছে। তার জন্যে আমেরিকা কিন্তু আজকের ডেটে বুঝছে এর পিছনে সব থেকে বড় কারণ হতে পারে ব্রিক্স, এবং এই ব্রিক্সের যেহেতু রাশিয়া অনেক বড় একটা শক্তি, তার জন্য রাশিয়াকে কন্টিনিউয়াস প্রেসারে ফেলার জন্যই হয়তো ইউক্রেনকে পেছন দিয়ে সাপোর্ট করে আজকের ডেটে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যে আমেরিকাকে সামলানো তো পরের কথা, রাশিয়া এখন নিজের টেরিটরি বা নিজের ওয়ারফেয়ার নিয়ে বেশি নিয়োজিত থাকবে। এই প্ল্যানটা যে আমেরিকা করছে এটা আজকে সবাই আমরা বুঝতে পেরেছি। এবং এর ক্ষেত্রে আরেকটা যদি ডেট ওয়াইজ আপনারা দেখেন, যেই ডেটে ইউক্রেন হামলাটা করলো ঠিক তার আগে 3-4 দিন আগে একটা ঘটনা ঘটেছিল, যেটা আপনাদের চ্যানেলে আমি গতকালও বলেছি। সেটা হলো মায়ানমারের সাথে রাশিয়ার একটি চুক্তি হয়েছিল, যেই চুক্তির মধ্যে সামরিক চুক্তি ছিল, নিউক্লিয়ার চুক্তি ছিল এবং সেই চুক্তির মধ্যে ডেভেলপমেন্ট অফ সামরিক পাওয়ার ছিল। তার মানে যদি জুনটা ফোর্স পাওয়ারফুল হয়ে যায় মিয়ানমারে, তাহলে দে উইল অবভিয়াসলি ট্রাই টু অ্যাটাক আরাকান। আরাকান সেখানে শিফট করে ঢুকবে বাংলাদেশে, এবং বাংলাদেশে আমেরিকা যে সংসারটা গোছাতে চাইছে সেই সংসারটা গোছাতে পারবে না। সুতরাং সঙ্গে সঙ্গে তারা একটা কাউন্টার ওয়ারফেয়ারের স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করে দিল, যেটা অনেক দিন ধরেই তারা ড্রাফট করছিল, যার পরিপ্রেক্ষিতে ইউক্রেন গিয়ে রাশিয়ার এতগুলো এয়ার বেসে অ্যাটাক করলো। এবার সেটা পরের কথা, সেটা আসল প্লেন ছিল না নকল প্লেন ছিল সেটা পরের কথা। বাট ওয়ারফেয়ারের এগেনস্টে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে বোঝা যায় আমেরিকা কতটা ইকোনমিক্যালি চাপে আছে। এবং আমেরিকা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বারংবার বলছি এই কথাটা, যে রিওতে জুলাই মাসে যে সম্মেলনটা হবে, ব্রিক্স সম্মেলন, সেটাই নির্ধারণ করবে আগামী বিশ্বের অর্থনীতি। এবং সেখানে যদি কোনোভাবে ডি-ডলারাইজেশনের কথার উপরে মোহর পড়ে যায়, শিলমোহর পড়ে যায়, তাহলে কিন্তু আমেরিকা জানে তাদের যে গোটা পৃথিবীর উপরে যেই দবদবা আছে সেটা কিন্তু চলে যাবে, and they will be a second order citizen in this world। সেই ভয়ের কারণেই তারা বারংবার এমন ঘটনা ঘটাচ্ছে, যেই ঘটনাগুলো আমরা দেখছি রাশিয়া কেন্দ্রিক, ভারত কেন্দ্রিক এবং আরো বৃহত্তর বলে ভাবতে গেলে ব্রিক্স কেন্দ্রিক। সুভাষিস বাবু, আরো একটা বিষয় জানার চেষ্টা করব, যেই পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে সেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেসলা অধিকর্তা ইলন মাস্কের সম্পর্কেও একটা চিড় ধরেছে। এই গোটা পরিস্থিতির নিরিখে কোনোভাবে আমেরিকার কি যুদ্ধের ময়দানে সরাসরি অবতীর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? দেখুন, ব্যবসায়িকরা ব্যবসা বোঝে, ব্যবসায়িকরা চায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশ হবে, তারা ব্যবসা করবে। সুভাষিস বাবু একটু সঙ্গে থাকতে বলবো এই মুহূর্তে যাব সুভাষিস বাবুর কাছে। অবশ্যই আমরা যে সাবজেক্টে আছি সেই নিয়েও প্রশ্ন করব, কিন্তু তার পাশাপাশি অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে আজ জম্মু কাশ্মীরে প্রথমবার গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুভাষিস বাবু, ভারতবর্ষ বরাবরই ডেভেলপমেন্টাল পলিটিক্সকে আশকারা দিয়েছে এবং ভারতবর্ষ বরাবরই চেয়েছে যে কোনোদিন কোনো রকম ভাবে টেরারিজমকে যদি কাউন্টার করা যায়, সেটাকে একমাত্র সব থেকে বড় অস্ত্র হচ্ছে ডেভেলপমেন্ট। এবং সেটা যদি মানব স্বার্থে হয়, মানুষের স্বার্থে হয়, এবং সেটা যদি একটা পজিটিভ ডিরেকশন থাকে, সেটা শুধুমাত্র সেই টেরিটরি মানুষদের একটা বার্তা দেয় না, তার আশেপাশের সবাইকে একটা বার্তা দেয়। এবং সেই মানবিক দিকটাই ভারতবর্ষ তার অ্যাটিটিউডে বারংবার দেখিয়ে এসছে। এবং সেই কারণেই আজকের ডেটে দাঁড়িয়েও ডেভেলপমেন্টাল পলিটিক্সের একটা অঙ্গ হিসাবে বাংলাদেশকেও 100 কোটি টাকা তারা স্যাংশন করেছে। সেইটার অর্থ দেখিয়ে এতদিন অবধি পাকিস্তানকে জল দিয়ে এসছে। এবং তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন কাশ্মীর এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোকে মাথায় রেখে তবুও এই ধরনের একটা মারাত্মক ইনিশিয়েটিভকে তারা গ্রিন সিগন্যাল দিলেন। এবং এটা হ্যাটস অফ টু অল দোজ পিপল হু আর বিহাইন্ড দিস প্রজেক্ট। এবং এটা প্রমাণ করে দেয় ভারতবর্ষের যে টেরারিজমকে কাউন্টার করার যে পলিসিগুলো, সেই পলিসিগুলো আজকের ডেটে শুধুমাত্র ভারতবর্ষের কাছে একটা টেক্সট বুক না, গোটা পৃথিবীর কাছে ডিপ্লোমেসিতে এটা একটা টেক্সট বুক, যে ডেভেলপমেন্ট ইজ দ্য বিগেস্ট টুল টু কাউন্টার টেরারিজম। এবং এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করে, 370 ধারা রদ করার পর এবং তারপর আমরা দেখেছিলাম যে পাক সংসদে খোদ পাকিস্তানের সাংসদ বলেছিলেন যে জম্মু কাশ্মীর বা POK, পাক অধ্যুষিত কাশ্মীরের উন্নয়নই তাদের পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করছে, পাকিস্তানের যে কৌশল, যে ষড়যন্ত্র, যে সন্ত্রাস, যে জঙ্গিবাদ তাকে ধ্বংস করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে
অর্থাৎ একরকমভাবে এটা ওষুধের মতো কাজ করছে, একের পর এক ডেভেলপমেন্ট উন্নয়ন। পিওকেতে যারা রয়েছেন বাসিন্দা, জম্মু কাশ্মীরের বাসিন্দা, সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দা যারা, তারাই একের পর এক উন্নয়ন। পেহেলগাম হামলার পর পাল্টা ভারতের প্রত্যাঘাত হয়েছে এবং প্রত্যাঘাতের পরে উন্নয়ন লাগাতার এই করা সিদ্ধান্ত, এটা আরও কতটা ভারতের ক্ষেত্রে তাদের মনোযোগ থেকে আকৃষ্ট করবে? দেখুন, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাজ এ টেরিটরি ভীষণভাবে পাল্টে গেছে, ভীষণভাবে অন্য রকম হয়ে গেছে, এটা বাস্তব। 370 ধারা তুলে ফেলার পরে যেভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরে বিভিন্ন রকম প্রজেক্ট, ইনভেস্টমেন্ট অ্যাসিওরেন্স, বিভিন্ন রকম যেরকম কোঅপারেটিভ লেয়ার্স তৈরি করা হয়েছে, তাতে ভীষণভাবে পাল্টে গেছে। এবং এই পাল্টে যাওয়াটা টেররিস্ট অর্গানাইজেশনসদের রিক্রুটমেন্ট প্রসেসে বিশাল রকম আঘাত করেছে। এবং আঘাত শুধু করেছে তাই নয়, ট্যুরিজমটাকে আজকের ডেটে যেভাবে নিয়ে গেছে ভারত সরকার, ওখানে যত টাকা ডিলস হচ্ছে, যত টাকা ট্রানজাকশনাল এক্সচেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের মানুষজনের অর্থনৈতিক অবস্থানটা অনেকটা পাল্টে ফেলেছিল। এবং তাই জন্যেই ট্যুরিস্টদের উপরে আক্রমণ করতে তারা বাধ্য হলো, একটা বার্তা দেওয়ার জন্যে। এটা পরিষ্কার বোঝা যেতে পারে, তার মানে ডেভেলপমেন্টাল পলিটিক্সের যে ওষুধটা এই অসুস্থ কাশ্মীরের পরিবেশে অ্যাপ্লাই করেছিল ভারত সরকার, সেটা কতভাবে কার্যকারী হয়েছিল, যার জন্য তাদেরকে এই ধরনের একটা নোংরামিতেও লিপ্ত হতে হলো। একেবারে সুভাষিসবাবু, এখান থেকে আমরা একটু সঙ্গে থাকতে বলবো আপনাকে, কারণ আমাদের মূল সাবজেক্টেও ফিরে আসতে হবে। সেখানেও একাধিক প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক মহলে, ইতিমধ্যেই যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে অবশ্যই তার উত্তর নেওয়ার চেষ্টা করব আমরা। সময় হচ্ছে একটা সংক্ষিপ্ত বিরতির। ফিরে এলাম জিরো ওয়ারে, সোহানার সঙ্গে আমি অভিক। রাশিয়াকে থামাতে ব্যর্থ আমেরিকা, ট্রাম্পের অনুরোধকে উপেক্ষা করেই ইউক্রেনে হামলা পুতিনের। ফের একবার রাশিয়ার আক্রমণে নাস্তানাবুদ ইউক্রেন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, সরাসরি আমেরিকা যুক্ত হবে এই যুদ্ধের সঙ্গে। তার কারণ একদিকে রাশিয়া তাকে থামাতে ব্যর্থ, ইউক্রেনের প্রেসিডেন্ট, তার সঙ্গেও ট্রাম্পের ক্ষমতায় আসার পর বৈঠকে সেই ছবি ভাইরাল হয়েছিল। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন দেখুন। There's some additional fighting that's going to go on. You know, he attacked, and they attacked pretty harshly. They went deep into Russia, and he actually told me. I mean, I made it very clear. He said we have no choice but to attack based on that, and it's probably not going to be pretty. I don't like it. I said, don't do it. You shouldn't do it. You should stop it. But again, there's a lot of hate. আমি এখান থেকে সুভাষিস বাবুর কাছে, কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। মাত্র কয়েক মাস আগে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতায় আসার আগে যে আবহ, যে পরিস্থিতিকে সামনে নিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমতা চালাবেন, যে ভাবনা ভেবেছিলেন, সেখানে অনেকটা ফারাক বাস্তবের সঙ্গে। এমতো অবস্থায় আমি সুভাষিসবাবু বোঝার চেষ্টা করি যে সেই 2014 সালে সূত্রপাত হয়েছিল রাশিয়া ইউক্রেনের ঝামেলা, সংঘাত, রাশিয়াপন্থীদের সরকারের পতন, বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত। এরপর এই লাগাতার হতে 11 বছরের মাথায় এখন যে পরিস্থিতি হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি কোনো বিরতির জায়গায় না যায় এবং একদিকে পুতিন একদিকে জেলেনস্কি তারা যে অবস্থান নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এর প্রভাব সব থেকে বেশি কাদের ওপর পড়বে? এক, দ্বিতীয়ত ভারত এবং চীন, এশিয়ার এই দুই শক্তিধর দেশ বা অর্থনৈতিকভাবে যখন উন্নয়নের দিকে এগোচ্ছে, তখন কতটা তাদের উপর প্রভাব পড়বে, তাদের অবস্থানও বাকি হতে পারে। দেখুন, একটা কথা খুব বুঝে রাখা আমাদের প্রয়োজনীয়, সেটা হচ্ছে অর্থনীতির সাথে ভীষণভাবে লিঙ্কড আপ হচ্ছে ট্রানজাকশন। যে ট্রানজাকশন যদি না হয়, বিজনেস যদি না হয়, অর্থনীতি চাঙ্গা কোনো দেশের হতে পারে না। এবং সেই জন্যেই আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকাও বুঝতে পারছে যে রাশিয়া যে ধরনের অর্গানাইজেশনকে তৈরি করেছে, আজকে ইউনাইটেড নেশনস যেটা ছিল একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, আপনি চোখ বন্ধ করে আজকে বলে দিতে পারেন যে সেটা একটা আমেরিকান অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে ইউনাইটেড নেশনস যে ধরনের কার্যকলাপ করছে, তাতে বিশ্বের বহু দেশই তাদের উপরে বিশ্বাস হারাচ্ছে। এবং অবাক হবে না যদি ইউনাইটেড নেশনস ছাড়তে শুরু করে বহু দেশ, এবং যেমন নেটো নিয়েও অনেক জায়গায় এরকম বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। সুতরাং পৃথিবীর যে ডাইনামিক্সটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ ডাইনামিক্সটা আমেরিকার মাথা গরমকে আর খুব একটা গুরুত্ব দেয় না। কারণ আজকে পাওয়ারের থেকেও বড় জিনিসটা যেটা এসে গেছে পৃথিবীতে, সেটা হতো স্ট্যাটাস অফ অল্টারনেট পাওয়ার। আজকে এই অল্টারনেট পাওয়ার যখন এসে গেছে, এমন দেশ আজকে উঠে পড়েছে যাদের নিজস্ব স্বীকৃতি পাচ্ছে। যেমন ধরুন ব্রিক্সে ব্রাজিল বা সাউথ আফ্রিকা যেরকম একটা ইম্পর্টেন্ট জায়গা রাখে, সেরকম ইন্ডিয়া, চায়না, রাশিয়া তিনজনেই রাখে। এবং রিসোর্সরা আজকে এক জায়গায় আসতে শুরু করেছে। যদি ধরুন এরকম একটা কাল্পনিক কথা ভাবি, আজকে থেকে 1-2 বছর বাদে যেখানে ব্রিক্স এবং বিমস্টেক একই দিকে চলে আসবে, তাহলে কিন্তু পৃথিবীর মোর দ্যান 1/3 পপুলেশন একদিকে চলে আসবে। এবং যদি সেটা হয়ে যায়,
তাহলে এবং তারা যদি অল্টারনেট একটা কারেন্সি নিয়ে কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু আমেরিকার অর্থনীতি বলে কিছু আর থাকবে না। যদি সেটা না থাকে, তাহলে যে ওই বিভিন্ন রকম অস্ত্র ব্যবসার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অংশে যে ধরনের তারা কমোশন সৃষ্টি করে চলে এবং সেটাকে প্রমাণ করতে চায় যে আমরা শান্তির দূত, সেই মিথ্যে তাদের যে বোরখাটা আছে সেটা টেনে ছিঁড়ে ফেলে দেবে পৃথিবীর লোক, এবং আমেরিকার আসল রূপটা উন্মোচিত হয়ে যাবে। এবং আমেরিকা সেটা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে বলেই তারা বারংবার চায় চীন এবং ইন্ডিয়ার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি থাকুক, বরাবরই চায় ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় একটা আনস্টেবল কন্ডিশনে থাকুক, সবসময় চায় রাশিয়ার মতো একটা দেশ কোনো না কোনো একটা কনফ্লিক্টের সাথে যুক্ত থাকুক, যাতে করে তারা শান্তিপূর্ণভাবে নিজের পেনিট্রেশনগুলো ঘটাতে পারুক। আমাকে একটা কথা বলুন, কোনো বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক কিংবা কোনো রাজনৈতিকভাবে আমেরিকার বাংলাদেশ পেনিট্রেশনের জাস্টিফিকেশনটা কি? তারা তো এসেছিল মিলিটারি ডিলের জন্য। এ তো একই ইকুয়েশন যেটা তারা আফগানিস্তানে লাগিয়েছিল। তারা এসছে তো মিলিটারি ডিলের জন্য। তাহলে মিলিটারি ডিলটা যখন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারা ফিরে যাচ্ছে না কেন দেশে? কেন তারা আস্তে আস্তে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে বাংলাদেশের ভিতরে? তার কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না, বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আমেরিকার হাতে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা এখন চাইছে এশিয়ান পলিটিক্সের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি করার, এবং তারই ফলস্বরূপ ইন্ডিয়া এবং চায়নার একই টেবিলে বসে ব্রিক্স সম্মেলনে কথা বলাটা ভীষণ প্রয়োজনীয়, ভীষণভাবে প্রয়োজনীয়। ইন্ডিয়া আমেরিকাকে ইগনোর করে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়াকে একই স্তরে আসা, তবেই আমেরিকা সঠিক শিক্ষা পাবে। এখান থেকে শাহান, আমি একটা বিষয় জানতে চাইবো, আপনি প্রথমেই জিরো আওয়ারে বলেছিলেন যে আগামী যে সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু বাস্তব ছবিটা কি হতে পারে তার সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্মেলনে। এ বিষয়ে যদি আরেকটু বলেন দর্শকদের। যতটা বলতে পারছি আপাতত আমি ততটাই বলছি। সেটা হলো, একটা জিনিস বুঝুন, আমেরিকা ব্রিক্সের মধ্যে অংশগ্রহণ করে না, করতে পারে না। ব্রিক্সের মধ্যে যে স্বাধীন চেতা তিনটে সব থেকে বড় দেশ আছে, সেটা হলো রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র, এবং ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় হাইয়েস্ট পপুলেশন কান্ট্রি। চায়না হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পপুলেশনের দিক থেকে। রাশিয়া হচ্ছে সব থেকে পাওয়ারফুল মিলিটারি কন্ডিশনস এবং রিসোর্স। এবার ধরুন এই তিনজন এক জায়গায় এসে একই রকম ভাবনা চিন্তা শুরু করলো, তখন তারা একটা মডেলকে আনতে পারে, যেই মডেলটাকে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। এই ডি-ডলারাইজেশনটা আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আমরা ডিপ্লোম্যাটিক আর্টিকেলে কোনোদিন পড়িনি। এখন আমরা পড়তে শুরু করছি, এই ওয়ার্ডটা আসছে। এই ওয়ার্ডটার সৃষ্টি হচ্ছে কোথা থেকে? এই ওয়ার্ডটার মানে হচ্ছে বিভিন্ন যখন গ্লোবাল ট্রানজাকশন হয়, বিভিন্ন রকম যখন বিজনেস ট্রানজাকশন হয়, বা বিভিন্ন রকম যেটাকে ওয়্যার ট্রানজাকশন বলি, সেখানে আমেরিকার বিভিন্ন রকম ভাবে এই ট্রানজাকশনে হস্তক্ষেপ করে। কিভাবে করে? কারণ এই ট্রানজাকশনের কারেন্সিটা মোস্টলি হচ্ছে ডলার, ইউএস ডলার। এই ইউএস ডলারটা যদি ধরুন রিপ্লেস হয়ে যায় বা এনি আদার অল্টারনেট কারেন্সি, তখন কিন্তু আমেরিকার যেই অর্থনীতিটা পড়বে, তার কারণটা হচ্ছে তারা যে ট্রানজাকশনের মধ্যে দিয়ে রোজগারটা করে, সেই রোজগারটা যাবে বন্ধ হয়ে। এবং তখন যদি বন্ধ হয়ে যায়, যেহেতু পপুলেশন সব থেকে বেশি ইন্ডিয়ার, চায়নার, তার মানে কনজিউমার বেল্টও সব থেকে বেশি ইন্ডিয়া এবং চায়নার, সেই কনজিউমার বেল্টটাই তাদের হাত থেকে বেরিয়ে যাবে। এবং তার সাথে যদি পরবর্তীকালে বিমস্টেক আর যেভাবে ব্রিক্স আরো মোটা হচ্ছে, আস্তে আস্তে বহু ঢুকছে, তারা যদি সবাই একসাথে এই প্রসেস অফ ট্রানজাকশনের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আমেরিকার ট্রানজাকশনটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ডলার আর টিস্যু পেপার হিসাবে ইউটিলাইজ হবে না। এই কথাটা আপনারা লিখে রাখুন। এবং আমি আরেকটা লাইন দিয়ে শেষ করতে চাই, সেটা হলো রিওর যে কনফারেন্স হতে চলেছে জুলাই মাসে, সেটা পৃথিবীর ইতিহাস বদলে দেবে, পৃথিবীর ফিউচার বদলে দিতে পারে, এত বড় পটেনশিয়াল আছে এই কনফারেন্সে। বেশ, অনেক ধন্যবাদ জানাই সুভাষিস বাবু। কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এবং পুরো বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন, বোঝালেন উনি। এবং দেখো অভিক, এই ডি-ডলারাইজেশন যে বিষয়টা সম্পর্কে কিন্তু ধীরে ধীরে যদি গোটা বিশ্ব অভ্যস্ত হতে শুরু করে, সেক্ষেত্রে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কিছুটা হলেও চাপে পড়তে পারে, সেই সম্ভাবনা কিন্তু এখন থেকেই শোনা যাচ্ছে। বাস্তবায়িত হয় কিনা সেই সম্ভাবনা অবশ্যই তো সেদিকে নজর একেবারে। এবং এই সম্ভাবনার জায়গা থেকেই কি আমেরিকা সরাসরি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করবে? তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা প্রবল হবে শাহানা? একেবারেই তাই। জিরো এখানেই শেষ করতে হচ্ছে এই প্রশ্নগুলোকে রেখেই। তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।